ঢল ও বৃষ্টি কমে আসায় তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর জেরে বিভিন্ন নিচু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তার পানি ডালিয়া পয়েন্টে ৪৫ সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে টানা ২ দিনের বন্যায় লালমনিরহাট ও নীলফামারীর নদী তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়েছে। ডুবে যায় ধান ও সবজির ক্ষেত। তবে পানি নামতে থাকায় ফসলের ক্ষতি হবে না বলছে কৃষি বিভাগ। পানি নামছে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার নিচু এলাকা থেকেও। তবে এখনো দুর্ভোগে এলাকার প্রায় ২০,০০০ মানুষ। এদিকে ভাঙন রোধে স্থানীয় জনপ্রতিনিধিদের সতর্ক করার পাশাপাশি জিও ব্যাগ প্রস্তুত রাখার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ঘিরে রাত দিন প্রতিমা তৈরির ব্যস্ততায় শিল্পীরা। নানা রঙে সাজিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গাকে। মানিকগঞ্জে ৫ শতাধিক পূজা মণ্ডপ সাজানো হচ্ছে। চলছে প্রতিমা তৈরির কাজ। দিন রাত প্রতিদিন প্রায় ২টা-৩টা পর্যন্ত ডিউটি দিতে হয়, পরিশ্রম করতে হয় লোকজন নিয়ে। সে তুলনায় কোনো টাকাই পাই না। বিভিন্ন কারণে এবছর জেলায় কিছুটা কমেছে মণ্ডপের সংখ্যা। শান্তিপূর্ণভাবে উৎসব আয়োজনের নেওয়া হয়েছে সব প্রস্তুতি। আইন শৃঙ্খলার ব্যাপারে হিন্দু মহাজোট বিভিন্ন নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় হয়েছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই ভালো। আমরা আশা করছি সুন্দর মতো আমরা এবারে দুর্গাপূজা অনুষ্ঠিত করতে পারবো। বন্যার আঘাত কাটিয়ে ওঠার পর ফেনীতে থেমে নেই পূজার প্রস্তুতি। প্রতিমা তৈরির খড়, মাটি, কাঠসহ বিভিন্ন সরঞ্জামের সংকট আর খরচ মেটাতে কিছুটা বিপাকে কারিগরেরা। বন্যার কারণে সবাই ক্ষতিগ্রস্ত, এই জন্য আর কি পূজা অনেক জায়গার পূজায় আর কি সেরকম ভাবে হচ্ছে না। নির্বিঘ্নেই পূজা উদযাপনে নিরাপত্তার আশ্বাস আইন শৃঙ্খলা বাহিনীর। কাজ করবে মন্দির কমিটিও। নির্দেশনা দিয়েছি প্রতিটা পূজা মণ্ডপে ১৫ জন করে নিজস্ব ভলান্টিয়ার করার জন্য, এবং এটা নিরবিচ্ছিন্নভাবে তারা রোটেশনালি এটা পূজা মণ্ডপ পাহারা দিবে। খরচ কমাতে চাঁদপুরে কিছুটা সীমিত করা হয়েছে আয়োজন। পাবনার ৩৫০ মণ্ডপের মধ্যে ঝুঁকিপূর্ণ বৃষ্টিতে বিশেষ নজরদারি থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর। পূজা মণ্ডপকে কেন্দ্র করে ভালো থাকে সেই নিরিখে আমরা কাজ করে যাচ্ছি, এবং আমরা আমাদের নজরদারি অব্যাহত রেখেছি, এবং আমরা স্থানীয় জনগণের সাথেও আমরা মত বিনিময় করেছি। এবার দেবী আসবেন দোলায় চড়ে, আর কৈলাসে ফিরে যাবেন হাতির পিঠে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কানাডায় ভিজিট ভিসা গিয়ে বৈধভাবে ওয়ার্ক পারমিটের সুবর্ণ সুযোগ। ফ্রেশ পাসপোর্টে ১০ বছরের ভিসা প্রাপ্তির এমন নিশ্চয়তা দিয়ে ফেসবুকে লোভনীয় বিজ্ঞাপন দেখা যায় অহরহর। এই বিজ্ঞাপনের ফাঁদে পড়ে বিপাকে পড়েন অনেক যুবক। স্বপ্নের দেশ কানাডা এবং আমেরিকায় শতভাগ ভিসা প্রাপ্তির নিশ্চয়তা দিয়ে ফাঁদে ফেলেছে গ্লোবাল উইংস নামের একটি ভুয়া প্রতিষ্ঠান। ভিসা গ্যারান্টি দিয়ে জনপ্রতি ২ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত অগ্রিম নিয়েছে প্রতিষ্ঠানটি। এভাবে প্রায় ১,৭০,০০,০০০ টাকা হাতিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানটি। অফিস বন্ধ পেয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ মঞ্জুরুল আলমের বাসায় যান ভুক্তভোগীরা। সেখানে ব্যবসার সহযোগী তার বোনের সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি তিনি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকও মোবাইলে কথা বলেননি। যাদের সঙ্গে এই প্রতারণা হয়েছে তাদের কেউ জানেন না তাদের স্বপ্নকে পুঁজি করে ফাঁদ পেতেছে গ্লোবাল উইংস। আমার ৫ মাস চলে গেছে, বাট আমাকে এম্বাসি পেজ এই ধরনের কোনো কিছুই করতে পারে নাই। জায়গা জমি বিক্রি করছি, লোন করছি, করে তাকে আমি ৮ লক্ষ টাকা দিছি জমা, কিন্তু সে আমার সাথে সম্পূর্ণ ২ নম্বরই করছে। 14/3/2024 আমি ৩ লক্ষ টাকা জমা দিই অস্ট্রেলিয়ার জন্য, কিন্তু আজও পর্যন্ত আমি মনে করেন যে কোনো কিছুই পাইলাম না। ওদের প্রেজেন্টেশনটা ছিল খুব চমৎকার, যেটা মানুষ দেখলে আসলে অন্য কোনো চিন্তা না করে ওদের কাছেই যাতে চলে আসে। কমিশনের লোভ দেখিয়ে বিভিন্ন জেলায় দিয়েছিলেন প্রতিনিধি নিয়োগও, তারাও প্রতারণার শিকার। ওরা নেটওয়ার্ক মার্কেটিং করে লোককে এনে মানুষটাকে টাকা নেওয়ার ধান্দাটা সবচেয়ে বেশি করছে। আমার কোনো টাকা ফেরতও দিচ্ছে না, আমরা উনিকে পাচ্ছি না, উনি পালাই চলে গেছে দুবাইতে। মামলা নিতে হবে, মামলা নিলে আসামি গ্রেফতার করা যাবে, তারপরে কোর্টে চার্জশিট দেওয়া যাবে, বিচারের প্রক্রিয়া শুরু হবে। বিশ্লেষকরা বলছেন কানাডা, আমেরিকা ও অস্ট্রেলিয়ায় ভিসা দেওয়ার বিষয়টি নির্ভর করে সংশ্লিষ্ট দূতাবাসের উপর। আপনি কানাডা এবং ইউকে যদি ভিসা অ্যাপ্লিকেশন করতে চান, আপনি সরাসরি তাদের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে যেও সাপোর্ট নিতে পারেন, তাদের সার্ভিস আছে। সো আমরা যাতে যত্র টাকা না দিই, আমরা আসলে এটা অনেকেই ভুক্তভোগী হচ্ছে। প্রতারণা থেকে বাঁচতে সংশ্লিষ্ট দূতাবাসের ওয়েবসাইটে তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের।
তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য বলছে 2023-24 অর্থ বছরের জুলাই আগস্ট মাসের আমদানির পরিমাণ ছিল 1,43 লাখ টনের বেশি। 2024-25 অর্থ বছরে একই সময়ে এই আমদানির পরিমাণ কমে দাঁড়ায় 1,31 লাখ টন। বছর ঘুরতেই 8% বেশি কমেছে আমদানি। শুল্ক কর্মকর্তারা বলছে, সম্প্রতি ডলার ও এলসি জটিলতার পাশাপাশি ব্যাংকিং খাতে অস্থিরতা সামগ্রিক আমদানি বাণিজ্যে প্রভাব ফেলেছে। বিভিন্ন পরিস্থিতির কারণে, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে ব্যাংক কিছুদিন বন্ধ ছিল। এলসি যদি আপনার ওপেন না হয়, সেক্ষেত্রে তো এটা আমদানির পরিমাণটা কমে আসবেই। আমদানি সংশ্লিষ্টরা বলছে, বৈশ্বিক অস্থির পরিস্থিতির প্রভাব পড়েছে অর্থনীতিতে। এছাড়া দেশের শিল্প খাতে আমদানি ঠিক থাকলেও বাণিজ্যিক খাতে পণ্য আমদানিতে ব্যবসায়ীরা উৎসাহ দেখাচ্ছে না। ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্ট কিন্তু কমেনি, আপনি খেয়াল করবেন, কমেছে কিন্তু কমার্শিয়াল ইম্পোর্ট। তো যেটা হয়তো এরকমও হতে পারে যে অনেক আমদানিকারক এখন আর আমদানি করতে পারছেন না, রুগ্ন হয়ে গেছেন, ব্যাংকের টাকা দিতে পারছেন না, নতুন করে এলসি হচ্ছে না। রেডসির কারণে আমাদের যেখানে বিদ্রোহীদের আক্রমণের ফলে জাহাজের গড় 11 দিন গড় বেড়ে গেছে, এইসব বিভিন্ন কারণেই কিন্তু আমাদের অর্থনীতিতেও কিন্তু তার একটা প্রভাব কিন্তু পড়েছে। চট্টগ্রাম কাস্টম হাউস দিয়ে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% পরিচালিত হয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন গোলাম নাফিজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে বন্ধুদের সঙ্গে শাহবাগে যাওয়ার সময় 4 আগস্ট ফার্মগেটে নিহত হয় সে। রিকশায় পড়ে থাকতে দেখা যায় নাফিজের নিথর দেহ। নাফিজ হত্যায় 25 আগস্ট ঢাকার আদালতে মামলা করেন রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি, কিন্তু এজাহারে উল্লেখ করা বাদীকে তেস্তুরি বাজারের ঠিকানায় পাওয়া যায়নি, ফোনও বন্ধ। রফিকুল ইসলাম নিহত গোলাম নাফিজের আত্মীয় নন, তাকে চেনে না নাফিজের বাবাও। আসলে আমি জানি না, তাকে আমি চিনিও না, জানিও না। সে তখন আমারে থানা থেকে ফোন দিয়েছে যে আপনি কি মামলা করছেন? আমি বলি না, আপনার নাফিজের নামে তো কোর্টে থেকে একটা মামলা হয়েছে ইমুক নামে। আমি বলি আমি চিনি না। পুলিশ হিসাবের লোকে যারা থানার আইও ছিল এরাও বলছে, একসাথে কথা বলছে। আমি বলি আমি চিনিও না, জানিও না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরও অনেক মামলার বাদীকেই এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক মামলার বাদী না জেনেই আসামি করেছেন শেখ হাসিনা, আওয়ামী লীগের শীর্ষ নেতা ও পুলিশ কর্মকর্তাদের। আইনজীবীরা বলছেন, ঢালাও মামলা করায় অনেকগুলো দুর্বল হয়ে যাবে। এমন লোককে জুড়ে দেওয়া হয়, আর বাদী যদি কোর্টে গিয়ে বলে আমি তাকে চিনি না, তো সেক্ষেত্রে এই মামলাতে আপনার এটাকে আমরা বলি এক্সাজারেশন বলতে পারি, বা এটাকে আপনার ওই যে ডেভেলপ মানে এম্বেলিশমেন্ট বলতে পারি। ফৌজদারি আইনের ভাষায় আমরা যেগুলো কোর্টের কাছে নিবেদন করি, সেক্ষেত্রে তো মামলা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা। তবে পুলিশ বলছে, মামলা মানেই গ্রেপ্তার নয়, প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মামলা মানেই গ্রেপ্তার নয়, আমরা চাই মামলাগুলোর বস্তুনিষ্ঠ তদন্ত হোক। যে কাউকে অভিযোগ করলেই তার বিরুদ্ধে যে আমরা যথেষ্ট সাক্ষ্য প্রমাণ ছাড়া কোনো ব্যবস্থা নেব, এরকম না বিষয়টা। পুলিশের তথ্য মতে 5 থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর থানাগুলোতে হত্যা মামলা হয়েছে 248টি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।